সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এসএসসি সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট সম্পর্কে আলোচনা করব। আশা করি এই আলোচনা থেকে তোমরা এমসিকিউ এবং সিকিউ সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে ধারণা লাভ করতে পারবে। প্রথমে আমরা জানবো সেট জিনিসটা কি। সেট হলো বাস্তব জগতে সুনির্দিষ্ট সংগ্রহ। যেমন আমরা অনেক সংখ্যা সম্পর্কে জানি, যেমন জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, গুণিতক সংখ্যা। আমরা যে সকল সংখ্যা সম্পর্কে জানি ওই আলাদা আলাদা ভাবে তথ্যগুলোকে যদি আমরা সংগ্রহ করি ওটাকে বলা হয় সেট। যেমন আমরা a = 2 4 6, এখানে আমরা জোড় সংখ্যাগুলোকে একটি ব্র্যাকেটের মাধ্যমে আটকাইছি, তার মানে এটা একটা সেট। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা যদি ব্র্যাকেটের মাধ্যমে রাখি তাহলে এটাই একটা সেট। তাহলে আমরা জানলাম যে কোনো বাস্তব সংখ্যা বা যে কোনো পূর্ণ সংখ্যা বা যে কোনো সংখ্যা আমরা সুনির্দিষ্টভাবে কোনো ব্র্যাকেটের ভিতরে রাখলে তাকে বলা হয় সেট। এখন আসো, সেট প্রকাশ করতে গেলে আমাদের কিছু সংখ্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন আমরা সংখ্যার পরিচয় দিই। আমরা অনেক রকমের সংখ্যা জানি, যেমন জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, গুণিতক সংখ্যা, মৌলিক সংখ্যা। এই কয়েকটা সংখ্যা সম্পর্কে আমরা এখন জানবো। জোড় সংখ্যা কি আমরা জানি? জোড় সংখ্যা হলো যে সকল সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য হয়, যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। যেমন 4, এটা 2 দ্বারা আমরা ভাগ করতে পারি, ভাগশেষ কত থাকে 0। তাহলে 2 দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ করা যায় তাই হলো জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার এককের ঘরে আমরা অনেক বড় সংখ্যা লিখলাম, এককের ঘরে যদি জোড় থাকে 2 4 6 8 0 এগুলো থাকে, তাহলে এটা হলো কি জোড় সংখ্যা। এখন আসো বেজোড় সংখ্যা, যে সকল সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য হয় না তাকে বলা হয় বেজোড় সংখ্যা। যেমন 7 আমরা লিখলাম, এটা 2 দ্বারা আমরা যদি ভাগ করি 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকে 1 থাকে। তাহলে ভাগশেষ থাকার কারণে এটা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। জোড় এবং বেজোড় আমরা চিনলাম, জোড় বেজোড়। এখন হলো পূর্ণ সংখ্যা, যে সকল সংখ্যা ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা। যেমন আমি কয়েকটি সংখ্যা লিখি, 3.5 5/2, √3 এবং 7। এখানে আমরা 4টা সংখ্যা লিখলাম, এটার মধ্যে আছে দশমিক, এটা আছে ভগ্নাংশ, আর এখানে আছে রুট, আর এখানে শুধু 7। তাহলে এই সংখ্যাটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। যে সকল সংখ্যা ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা সেই সকল সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা তোমরা বুঝবে কিভাবে? 1 2 3 4 5 6 এগুলো পূর্ণ সংখ্যা। আবার মাইনাস হতে পারে, -8 -9 বা -100, এই সকল সংখ্যা পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা থাকলে এটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি জেড লিখি তাহলে কি বুঝবা? জেড হলো পূর্ণ সংখ্যা। যে কোনো 1 থেকে যত বড় আছে 1 2 3 4, আবার মাইনাসের 1 2 3 4, এই সকল সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা, 0 থেকে বড়, মানে 1 থেকে যত বড় অখণ্ড সংখ্যা আছে ধনাত্মক তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 এই জাতীয় সকল সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা এটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n দ্বারা প্রকাশ করা হয়। n থাকলে বুঝবে তোমরা কি এটা স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। এখন আমি যদি বলি 70, এটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, কারণ আমি ধনাত্মক সংখ্যা বলছি এবং অখণ্ড সংখ্যা বলছি, দশমিক নেই। তাহলে এটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? n দ্বারা প্রকাশ করে। এখন আমরা গুণনীয়ক সংখ্যা সম্পর্কে জানবো। একটি সংখ্যাকে অন্য কোনো একটা সংখ্যা দ্বারা যদি বিভাজ্য বা ভাগ করি তাহলে যদি ভাগশেষ না থাকে তাকে বলা হয় গুণনীয়ক সংখ্যা। যেমন 12কে আমরা কি দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না? যদি আমরা 12কে 1 দ্বারা ভাগ করি, 12কে
12। আমরা যদি 2 দ্বারা ভাগ করি 6 দুগুণে, আমরা যদি 3 দ্বারা ভাগ করি 3 4 12, তাহলে 1 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, 3 দ্বারা ভাগ করলে 3 4 12, ভাগশেষ থাকে না। 4 6 এবং 12 এই 6টা সংখ্যাকে কি বলা হয়? 12 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আমরা কিভাবে বের করব? কোন সংখ্যাকে বা একটি সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাকে বলা হয় গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক আমরা কি কি পেলাম? 1 2 3 4 6 12। এই সকল সংখ্যা কি বলা হয়? গুণনীয়ক। আমরা যদি বলি 15 এর গুণনীয়ক কি কি, এখানে 15 লিখলাম, তাহলে 1 গুণন 15, 3 5 15। তাহলে 3 দ্বারা ভাগ করলে, 5 দ্বারা ভাগ করলে, 15 কে 15 দ্বারা ভাগ করলে এবং 1 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ 15 এর গুণনীয়ক হলো কি 1 3 5 15, এগুলো গুণনীয়ক। এখন হলো গুণিতক সংখ্যা। গুণিতক কি? একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে বলা হয় গুণিতক। যেমন আমরা 4 কে যদি 1 দ্বারা গুণ করি কত হয়? আমরা যদি 4 কে 2 দ্বারা গুণ করি, আর আমরা 4 কে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 4 এর গুণিতক কি কি? 4 8 12, এরকম আরো 4 4 16, 4 5 20, 4 6 24। মানে একটি সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। আশা করি বুঝতে পারছো, মনে থাকবো না? এখন আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 7, এই 7 কে আমরা 1 দ্বারা যদি ভাগ করি তাকে 7, তাহলে 1 দ্বারা ভাগ করলে তোমার কত হয়? ভাগশেষ কত? 0, অর্থাৎ 1 দ্বারা ভাগ করা যায়। আবার যদি আমরা ওই 7 কে 7 দ্বারা ভাগ করি, 7 কে 7 7 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ কোন একটি সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 1 আর 7 ব্যতীত 7 কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। সেই জন্য 7 একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমরা যদি 10 লিখি, 10 মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা, কারণ 10 কে 1 এবং 10 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 2 দ্বারা যদি আমরা ভাগ করি 5 দুগুণে 10, অর্থাৎ 1 এবং 10 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যায় অথবা 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটা যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি জানলাম। এখন আসো তালিকা পদ্ধতি। আমরা সেট সম্পর্কে ধারণা পেয়েছি যে কোনো সংখ্যা, কোনো বাস্তব জগতের যত সংখ্যা আছে তার তথ্যকে সংগ্রহ করে রাখা কি বলা হয়? সেট। এই সেটকে দুই ভাবে আমরা প্রকাশ করতে পারি, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। কোন একটি সেটের আমরা যদি 3 নাম্বার তালিকা পদ্ধতি লিখি, তালিকা পদ্ধতি, কোন সেটের উপাদান যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, যেমন এখানে আমরা যদি জিজ্ঞেস করি এই সেটের উপাদানগুলো কি কি, তোমরা বলতে পারবে 1 3 5, অর্থাৎ এর মান 3টা। তাহলে সুনির্দিষ্টভাবে যদি কোনো সেটের উপাদানগুলো জানা থাকে তাহলেই এটা কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। আবার আমি যদি এলোমেলো ভাবে একটু তোমার ব্যাখ্যা সহ বলি তাহলে এটা তালিকা পদ্ধতি না। তালিকা পদ্ধতি কোনগুলা? যেগুলা তোমরা দেখলে বুঝতে পারবে যে এই সেটের উপাদান কয়টা আছে বা কি কি আছে, সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তাকে বলা হয় কি? তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতির উপাদানগুলা, সেটের উপাদানগুলা কি সংখ্যা? আমরা সংখ্যা পদ্ধতি জানলাম, এগুলা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। বেজোড় হতে পারে, জোড় হতে পারে, মৌলিক হতে পারে। তাহলে এটা আমরা কি পদ্ধতি শিখলাম? তালিকা পদ্ধতি। আমি যদি এখন 20 সমান লিখি 2 3 5, এটা কি তালিকা পদ্ধতি নাকি সেট গঠন পদ্ধতি? তালিকা পদ্ধতি, কারণ এই সেটের উপাদানগুলো কি আছে? সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। এখন আসো সেট গঠন পদ্ধতি। A সমান সমান x belongs to n যেন x জোড় সংখ্যা। এ সেটের উপাদান আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করি নাই, আমি কিছু একটু ব্যাখ্যা দিছি।
এই সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। আর এক্সটা একটি চলক, ওই চলকের মানটা কি হবে? জোড় হবে। তাহলে জোড় এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সেটের উপাদান কি কোনো সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে? নাই। এই সেটের উপাদান যদি আমরা লিখি তাহলে কি হবে? জোড় সংখ্যা 2, 4, 6, 8। এখানে কি নির্দিষ্ট কোনো সীমা আছে কোন পর্যন্ত? নাই। তাহলে আমরা অসীম দেব। তাহলে এটাকে বলা হয় কি? বর্ণনামূলক পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি। যদি কোনো সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকে তাকে বলা হয় সেট গঠন পদ্ধতি বা বর্ণনামূলক পদ্ধতি। তাহলে এটা হলো বর্ণনামূলক পদ্ধতি। আর আমরা বর্ণনামূলক পদ্ধতি এটা কি পদ্ধতি করলাম? তালিকা পদ্ধতি। তাহলে এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করছে। তাহলে যে সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর যদি বর্ণনা করে প্রকাশ করা হয় এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। ক্লিয়ার? এখন আসো 5 নাম্বার, সসীম সেট। যে সেটের উপাদান গণনা করা যায়। এই সেটের উপাদান কয়টা? 3টা, 10, 11 এবং 13। তাহলে এই সেটের উপাদান 3টা আমরা গণনা করে নির্দিষ্ট করে করতে পারি। তাহলে এটাকে বলা হয় কি? সসীম সেট। যে সেটের উপাদান সুনির্দিষ্ট এবং গণনা করা যায় তাকে বলা হয় সসীম সেট। এখন অসীম সেট কোনটা? আমরা যদি এই সসীম সেটকে সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই তবু লেখা যাবে। তোমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন আমি বি সেট লিখলাম, x belongs to n, যেন 6 is less than x is less than 7, বা এখানে লিখলাম 8। এখানে বি সেটের উপাদান কি কি? x হলো স্বাভাবিক সংখ্যার সদস্য, আর x এর মানটা 6 এর থেকে বড়, 8 এর থেকে ছোট, অর্থাৎ আমাদের মান কি বের হবে? 7। তাহলে বি সেটের উপাদান কয়টি? একটি। তাহলে এই সেটটা কি সসীম সেট নাকি অসীম সেট? সসীম, কারণ এই সেটের উপাদান গণনা করা যায় একটি। তাহলে এটাকে বলা হয় সসীম সেট। এখন অসীম সেট। যে সেটের উপাদান গণনা করা যায় না, অসংখ্য থাকে, এরকম অসীম থাকবে, তাকে বলা হয় কি? অসীম সেট। আমরা এই সেটের উপাদান কয়টা বলতে পারবো? এখানে 2, 3, 4, তারপরে আরো অসংখ্য সংখ্যা আছে। এখানে কত সংখ্যা আছে আমরা জানি না, সেজন্য এই সেটকে কি বলা হয়? অসীম সেট। আমি যদি এটাকেই সেট গঠন পদ্ধতিতে লিখি, x belongs to n, x টা এই সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখলাম। অর্থাৎ x হলো স্বাভাবিক সংখ্যার সদস্য, x এর মান 2 এর সমান বা 2 থেকে বড়। এখন 2 থেকে বড় তো অসংখ্য সংখ্যা আছে, গণনা করা যাবে না, গণনা করা যাবে না। তাহলে এই সেটকে বলা হয় কি? অসীম সেট। তাহলে এটা হলো বর্ণনামূলক বা সেট গঠন পদ্ধতি, আর এটা তালিকা পদ্ধতি। তাহলে যে সেটের সংখ্যা গণনা করা যায় না তাকে বলা হয় অসীম সেট। এখন আসো 7 নাম্বার, সংযোগ সেট। যদি আমরা দুইটা সেট লিখি 1, 2, 3 এবং বি সেট 2, 4, 6, দুই বা ততোধিক সেটের উপাদানগুলো যদি একটি সেটের ভিতরে আমরা নেই বা যুক্ত করি তাকে বলা সংযোগ সেট। আর সংযোগ সেট কি দ্বারা প্রকাশ করে? এটা কি? এটাকে বলা হয় কি? কাপ বা ইউনিয়ন। এটার কাজ কি? এ ইউনিয়ন বি ইকুয়াল 1, 2, 3, কাপ 2, 4, 6। তাহলে আমরা যদি এ এবং বি সেটকে একত্রিত করি তাহলে কি কি উপাদান পাওয়া যায়? 1, 2, 3, 4, 6। তাহলে দুইটা সেটকে আমরা একত্রিত করলাম, এটাকে বলা হয় কি? সংযোগ সেট। পরবর্তী ক্লাসে আমরা বাকি সেটগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে পর্যন্তই।